হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন থেকে তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। আজকে হবে তোমাদের হিস্ট্রির পার্টটা, ভারতের ইতিহাস। তোমাদের হিস্ট্রির যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্য এবং মারাঠা সঙ্ঘ মৈত্রীটা। এইটা হচ্ছে তোমাদের আজকে ক্লাস হবে, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের লুসিয়েন থেকে তোমাদের ক্লাস করাচ্ছি। অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে লুসিয়েন্টের এবং ডেসক্রিপটিভ বইটা আছে, সেই বইটা থেকে তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এর আগেও তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছে হিস্ট্রি থেকে, পরপর তোমাদের চ্যাপ্টার অনুযায়ী করাচ্ছি। যে চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি কমপ্লিট আছে তার চার্টটা তোমাদেরকে আমি সামনে দিয়েছি। এতগুলো চ্যাপ্টার তোমাদের পুরো কমপ্লিট। আজকে তোমাদের করাচ্ছি মারাঠা রাজ্যটা। তাহলে এতগুলো চ্যাপ্টার যারা এখনো পর্যন্ত দেখোনি ক্লাসটা, অবশ্যই তোমরা ক্লাসগুলো করো। আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। ওকে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসছে। লুসিয়েন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বই, দেখবে এই বই থেকে প্রশ্ন কম বেশি এক্সামে এসেই থাকে। তাই তোমাদের এটা বাংলাতে করাচ্ছি, তো সাথে ইংরাজি প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। যারা চ্যানেলে নতুন আজকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাস পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আর তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা আর হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তোমাদের একটা শেয়ার এবং একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন দেয় নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। এছাড়া তোমাদের আমি লুসিয়েন থেকে জিওগ্রাফি, বায়োলজি, কম্পিউটার ক্লাসগুলো তোমাদের করাচ্ছি, সেই ক্লাসগুলো করো। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ওখানে গিয়ে অবশ্যই তোমরা একটু চেক আউট করে নিও। ওকে, চলো তাহলে শুরু করি আজকে লুসিয়েন্টের হিস্ট্রি থেকে মারাঠা সাম্রাজ্যটা। ওকে, প্রথমেই আমরা দেখে নেব মারাঠা সাম্রাজ্য সম্পর্কে একটু বেসিক ধারণা। ওকে, মারাঠা সাম্রাজ্য যে সময়টায় শুরু হচ্ছে সেই সময়টায় কিন্তু মুঘল সাম্রাজ্যের অবসান পুরোপুরিভাবে হয়নি। তখন কিন্তু মুঘল সাম্রাজ্য একাধারে চলছে, অন্য ধারে কিছু কিছু রাজ্য জয় করে এই মারাঠারা সাম্রাজ্য বিস্তার করছে। ঠিক সেই সময়তে এখানে প্রথম একজন ঐক্যবদ্ধ এবং মারাঠার শক্তিশালী রাজা হয়ে ওঠে শিবাজি। এনার নেতৃত্বেই, অর্থাৎ শিবাজির নেতৃত্বে মারাঠারা সর্বপ্রথম ঐক্যবদ্ধ হয় এবং সার্বভৌম শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল। তাহলে এখানে মারাঠা সাম্রাজ্যের মধ্যে যদি বলো যে সার্বভৌম প্রথম রাজা, তাহলে কিন্তু শিবাজিই হবে। এনার আগে এদের পূর্বপুরুষরা কিন্তু কিছু রাজত্ব করলেও তারা কিন্তু পুরোপুরিভাবে মারাঠা সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি। তাহলে এবার আমরা দেখে নেব শিবাজির পরবর্তী রাজা কে ছিলেন। শিবাজির পরবর্তী রাজা ছিলেন শম্ভুজি, তারপর ছিল রাজারাম, তারপর দ্বিতীয় শিবাজি, তারপর হচ্ছে শাহু। এই শাহুর সময়কাল থেকেই সমস্ত ক্ষমতা পেশোয়ারদের হাতে চলে যায়। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। শাহু হচ্ছে যে মারাঠা সাম্রাজ্যের যিনি ছিলেন, মারাঠা সাম্রাজ্যের একজন রাজা, এই শাহুর সময়কাল থেকেই কিন্তু সমস্ত ক্ষমতা পেশোয়ারদের হাতে চলে যায়। কাদের হাতে? পেশোয়ারদের হাতে। এবার পেশোয়ারদের মধ্যে প্রথম কে বসছে? বালাজি বিশ্বনাথ হচ্ছে বসছে পেশোয়ারদের মধ্যে। এই দুটোই কিন্তু মারাঠা সাম্রাজ্যের মধ্যে, কিন্তু দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল। ওকে, এই সিংহাসনে বসছে তারপর কে? বালাজি বিশ্বনাথ হচ্ছে পেশোয়া গোষ্ঠীর মধ্যে প্রথম। তারপর বসছে বালাজি বাজিরাও, তারপর বসছে প্রথম বাজিরাও, তারপর বসছে বালাজি বাজিরাও, তারপর বসছে মাধব রাও, তারপর নারায়ণ রাও, তারপর দ্বিতীয় মাধব রাও, তারপর বসে দ্বিতীয় বাজিরাও। ইনি হচ্ছেন শেষ ছিল রাজা। ওকে, পেশোয়া গোষ্ঠীর মধ্যে এনারা সবাই কিন্তু পেশোয়া গোষ্ঠীরই রাজা। আর এইটা তোমাদের যেটা বললাম, শিবাজি, শম্ভুজি, রাজারাম, দ্বিতীয় শিবাজি এবং শাহু, এনারা সবাই মারাঠা সাম্রাজ্যের হচ্ছে রাজা। ক্লিয়ার হলো বিষয়টা? এই সমস্তটাকে নিয়েই কিন্তু মারাঠা সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে প্রথম বেসিক ইনফরমেশানে। এবার আমরা চলে যাব সোজা লুসিয়েন্টের প্রশ্নতে, এবং প্রশ্ন পড়তে পড়তে তোমাদের যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি দিতে থাকবো। ওকে, চলো তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই কি বলছে। শিবাজির মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল কি নামে? পেশোয়া নামে, সচিব নামে, মন্ত্রী নামে, নাকি সুমন্ত নামে? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফার্স্টেই বারবার এক্সামে রিপিট হয়। শিবাজির যে মন্ত্রী পরিষদ ছিল তাকে অষ্টপ্রধান বলা হতো, এটা জানবে, এখান থেকে বারবার প্রশ্ন আসে। পরবর্তীতেও তোমাদের ডিটেলস আমি করাবো সেখানে। শিবাজির মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রীকে ডাকা হতো কি নামে? পেশোয়া নামে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো বিষয়টা? এবার আমরা চলে যাব শিবাজি সম্পর্কে একটুখানি ডিটেলস ইনফরমেশান জানতে। কেন শিবাজি একটা মুখ্য রাজার ভূমিকা পালন করেছিলেন, শ্রেষ্ঠত্বের রাজা মারাঠা সাম্রাজ্যে, তাই তাঁর সম্পর্কে আমাদের অনেকটা ইনফরমেশান জানতে হবে। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে আসে। ওকে, তাই চলো আমরা জেনে নেব শিবাজি সম্পর্কে। শিবাজি হচ্ছে 1674 থেকে 1680 পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। ওকে, 1627 সালে শিবেনির দুর্গে জন্মগ্রহণ করেন হচ্ছেন এই শিবাজি। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে করেন, এখান থেকে প্রশ্ন খুবই আসে। এই শিবেনির দুর্গটার নামটা ভালো করে মনে রাখবে। এখানে শিবাজির জন্ম হয় 1627-এ। ওকে, বোঝা গেল? এনার বাবার নাম কি ছিল? এনার পিতা ছিলেন হচ্ছেন শাহজি ভোসলে এবং মাতা ছিল হচ্ছে জিজাবাই, আর এনার ধর্মগুরু ছিল হচ্ছে রামদাস। ওকে, শিবাজি 1637 সালে তার পিতার কাছ থেকে পুনার জায়গির উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তাহলে
শিবাজি একটা উত্তরাধিকার সূত্রে জায়গির পেয়েছিলেন কোথাকার না পুনের। ওকে, পুনার যে জায়গিরটা সেটা পেয়েছিলেন কত সালে 1637, এটা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, শিবাজির অভিভাবক বা গৃহশিক্ষক কে ছিলেন। আচ্ছা, এটা একটু স্পেলিং মিস্ট হয়েছে, এটা দাদাফি হবে না, এটা হবে হচ্ছে দাদাজি, এটা দাদাজি, এটা হচ্ছে দাদাজি হবে। ওকে, দাদাজি কোন্ডাদেব। দাদাজি কোন্ডাদেব হচ্ছে তার অভিভাবক বা গৃহশিক্ষক বলতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, শিবাজির অভিভাবক বা গৃহশিক্ষক কে ছিলেন, এই দাদাজি কোন্ডাদেব। এনার মৃত্যুর পর জায়গির কিন্তু সমস্তটা শিবাজির হাতে চলে আসে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই নোট করবে। তোমাদের এইগুলো তোমাদের লুসিয়েন্টের যে ডেসক্রিপটিভ বইটা আছে না, সেখানে তোমরা কিন্তু এই ইনফরমেশানগুলো পেয়ে যাবে, সেইগুলি তোমাদের আমি বাংলায় করিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা নোট করবে। দেখো, এই শিবাজি হচ্ছে অনেক দুর্গ জয় করেছিলেন, তার মধ্যে দেখো বেস্ট যেগুলো সেগুলো তোমাদের আমি দিয়েছি। সিংগড় বা কোন্দানা যেটা বলে 1643-এ জয় করেছিলেন। তারপর হচ্ছে রোহিন্দ বা চাকান 1644 থেকে 45-এ জয় করেছিলেন। তোরণ যেটা হচ্ছে 1646-এ জয় করেছিলেন। পুরন্দর 1648-এ জয় করেছিলেন। রায়গড় বা রাজগড় যেটা, সেটা 1656-তে জয় করেছিলেন। সুপা দুর্গ 1656-তে জয় করেছিলেন। আর পানহালা যেটা 1659-এ জয় করেছিলেন। এতগুলো দুর্গ কিন্তু জয় করেছিলেন, এছাড়া অনেক টুকিটাকি দুর্গ জয় করেছিলেন। মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো। ওকে, এখান থেকে প্রশ্ন আসে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে শিবাজি সম্পর্কে, শিবাজিকে শাস্তি দেওয়ার জন্য আদিল শাহ, বিজাপুরের শাসক ছিল এই আদিল শাহ, এই আদিল শাহ আফজল খানকে নিযুক্ত করেছিলেন। কেননা শিবাজি তত্তর করে উপর দিকে উঠছিল, গোটা সাম্রাজ্য দখল করে ফেলছিল, চারিদিকে দুর্গগুলোকে দখল করে ফেলছিল, তাই শিবাজির এই অভ্যুত্থানকে সবাই হিংসা করতে শুরু করে। সেই সময় কি করে, এই শিবাজিকে শাস্তি দেওয়ার জন্য আদিল শাহ আফজল খানকে নিযুক্ত করেছিলেন। বিজাপুরের শাসক ছিল এই আদিল শাহ, তিনি আফজল খানকে ডেকে পাঠালেন, যে ডেকে কি বললেন যে শিবাজিকে শাস্তি দিতে হবে। কিন্তু পরবর্তী আফজল খান 1659 সালে শিবাজির হাতে নিহত হয়ে যান। কিন্তু শিবাজি, তাহলে বুঝতে পারছো যে শিবাজি কতটা শক্তিশালী রাজা হিসেবে পরিণত হয়েছিল। 1659-এ শিবাজি কি করলো, আফজল খানকে নিহত করে দিল। কিসের সাহায্যে করেছিল, এখান থেকে প্রশ্ন আসে, সকলেই হয়তো শুনেছো, বাঘনখের সাহায্যে প্রতাপগড়ের দুর্গে তাকে হত্যা করা হয়েছিল এই আফজল খানকে। এখান থেকে বারবার কিন্তু এক্সামে প্রশ্ন কিন্তু এসে থাকে, কি বা শিবাজি কোন নখের সাহায্যে, বাঘনখের সাহায্যে হত্যা করেছিল কাকে, আফজল খানকে 1659-এ। কোন দুর্গে, প্রতাপগড়ের দুর্গে। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা ইনফরমেশান দেবো, দাক্ষিণাত্যের গভর্নর শায়েস্তা খানকে 1660 সালে শিবাজির ক্রমবর্ধমান শক্তিকে দমন করার জন্য ঔরঙ্গজেব দ্বারা নিযুক্ত করা হয়েছিল। দেখো, শুধু একজনই না, এই আদিল শাহ হচ্ছে শুধুমাত্র আফজল খানকে নিযুক্ত করেছিল শিবাজিকে মারার জন্য, তাই নয়। দেখো, অন্য ধারে মুঘল সম্রাট ঔরঙ্গজেবও কিন্তু হচ্ছে শিবাজিকে দমন করার জন্য দেখো কাকে নিযুক্ত করছে, দাক্ষিণাত্যের গভর্নর শায়েস্তা খানকে 1660-এ। ওকে, শিবাজিকে মারার জন্য ঔরঙ্গজেবও কিন্তু তৎপর হয়ে উঠেছিল। কেননা আমি একটু আগেই বলেছি যে যখন মারাঠা সাম্রাজ্য চলছে, সেই সময় কিন্তু মুঘল সাম্রাজ্য পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি, তখন কিন্তু মুঘল সাম্রাজ্যের শাসন চলছে একাধারে, অন্য ধারে কিন্তু এই মারাঠা সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই সেই সময় মুঘল সাম্রাজ্যের শাসকরাও কিন্তু এই শিবাজিকে দমন করার জন্য চেষ্টা করেছে। ঠিক সেরকমই ঔরঙ্গজেবও কিন্তু শায়েস্তা খানকে নিযুক্ত করেছিল শিবাজিকে মারার জন্য 1660-এ। ক্লিয়ার হলো বিষয়টা? কিন্তু শিবাজিকে শায়েস্তা খাঁ কিন্তু কিছুই করতে পারেনি, উল্টে বরং হচ্ছে শিবাজি হচ্ছে আক্রমণ করেছিল শায়েস্তা খাঁয়ের ওপর। এই শায়েস্তা খাঁর পুত্র হচ্ছে নিহত হয়েছিল শিবাজির হাতে, শায়েস্তা খাঁ কোনো ক্রমে পালিয়ে হচ্ছে বেঁচেছিল। ওকে, বোঝা গেল? এবার আমরা আরেকটু ইনফরমেশন জেনে নেব। অম্বরের রাজা জয়সিং বলে একজন ছিলেন, তাকে নিযুক্ত করেছিলেন ঔরঙ্গজেব 1665 সালে শিবাজিকে সিংহাসন থেকে নামানোর জন্য। জয়সিং পুরন্দরের দুর্গে শিবাজিকে অবরোধ করতে সফল হয়েছিল। অনেক চেষ্টার পর জয়সিং কী করলো, শেষমেশ পুরন্দরের দুর্গেতে শিবাজি যখন ছিল সেই সময় তাকে অবরোধ করে ফেলেছে, ঘিরে ফেলেছে। তা সেই সময় সেই ফলস্বরূপ পুরন্দরের চুক্তি স্বাক্ষর হয় এই 1665-তে। মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষায় খুবই প্রশ্ন আসে, পুরন্দরের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, কার মধ্যে হয়। এটা 1665-তে হয়েছিল, শিবাজি এবং হচ্ছে জয়সিংয়ের মধ্যে। ওকে, স্বাক্ষরিত হয়। কেন হলো তোমরা বুঝতে পারলে, তাকে তো ঘিরে ফেলেছে দুর্গের ভেতরে, তাই কিছু করার নেই, বেহাল বশত শিবাজিকে চুক্তিতে আসতেই হলো। স্বাক্ষরিত হয়, যা অনুসারে শিবাজি কিছু দুর্গ মুঘলদের হাতে তুলে দেয়। কটা দুর্গ তুলে দিয়েছিল? 35টি দুর্গের মধ্যে 23টি মুঘলদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল এই পুরন্দরের চুক্তির মাধ্যমে। মুঘলদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। ক্লিয়ার হলো বিষয়টা? এরপর হচ্ছে শিবাজি কিছুদিন পর আগ্রায় মুঘল দরবারে গিয়েছিল। ওকে, কিন্তু যেই গিয়েছিল ওখানে, অমনি সেখানে আদেশ অনুসারে সেই মুঘল সম্রাট তাকে বন্দি করে নেয় শিবাজিকে। ক্লিয়ার হলো বিষয়টা? কিন্তু শিবাজি খুবই একটা চতুর মানুষ ছিলেন। 1666-তে পরের বছর 29শে আগস্ট তিনি আগ্রা থেকে ফলের ঝুড়ি করে পালিয়ে যান। এটা একটা গল্প আছে, স্টোরি,
তোমরা হয়তো অনেকেই জানো সেখানকার উপঢৌকন পাঠানো হতো, তখনকার দিনে রাজাদের উপঢৌকন পাঠানো হতো। সেই উপঢৌকন যখন পাঠানো হতো বিশাল বিশাল ফলের ঝুড়ি থাকতো, সেই ফলের ঝুড়ি করে যখন ফল যেত সেইটা দেখে শিবাজি কী করেছিল, এই ফল নামিয়ে তার ভেতর তিনি ঢুকে যে চাপা দিয়ে বসেছিলেন। এবার সেই ফলের ঝুড়িগুলো যখন উপঢৌকন হিসেবে রাজপ্রাসাদের বাইরে বার করা হয়েছিল, সেই সুযোগে তিনি সেই ফলের ঝুড়ি করে তিনি রাজপ্রাসাদের বাইরে পালিয়ে এসেছিলেন 1666-তে। ওকে, তাই এই জিনিসটা কিন্তু জানতে হবে। আর একটা জিনিস দেখবে 1674 সালে রাজধানী রায়গড়ে শিবাজি রাজ্যাভিষেক করেন। তাহলে এখান থেকে প্রশ্নটা খুবই আসে, শিবাজি রাজ্যাভিষেক কত সালে হয়? 1674-এ। ওকে, এবং হচ্ছে হায়েন্দব ধর্মধারক এই উপাধিটা তিনি গ্রহণ করেছিলেন এবং ছত্রপতি উপাধিও কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মের রক্ষক বলা হতো এই হায়েন্দব ধর্মধারককে, এর উপাধিটা তিনি ধারণ করেছিলেন। এখান থেকে দেখবে এক্সামে প্রশ্ন আসে, লুসিয়েন্ট এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে ক্লিয়ার হলো শিবাজি সম্পর্কে এই ইনফরমেশনটা তোমাদের কিন্তু জানতেই হবে। ওকে, এতগুলো ইনফরমেশন তোমরা যদি জানো তাহলে তোমাদের শিবাজি সম্পর্কে প্রশ্ন এলে তোমরা অবশ্যই করতে পারবে। ওকে, আর এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, শিবাজি হচ্ছে 1680-তেই তিনি মারা যান। এখানে আরেকটা জিনিস জানবে, শিবাজি হচ্ছে তোমার এই 1677 থেকে 1680 পর্যন্ত হচ্ছে তোমার শিবাজি কর্ণাটক জয় করেছিল, লাস্ট তার জয় হচ্ছে কর্ণাটক জয় শিবাজি। আর এই 1680-তেই তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন। ওকে, এবার আমরা চলে যাব লুসিয়েন্টের পরবর্তী প্রশ্নে। দেখো একটা ম্যাচ দিয়েছে, বাম দিকে দিয়েছে রাজ্য, ডান দিকে দিয়েছে এলাকা মানে টেরিটরিগুলো, দিয়ে ম্যাচ করতে হবে, নিচে কোড দিয়েছে সেই অনুযায়ী আনসার করতে হবে। তাহলে ম্যাচ করলে কোনটা আনসার হবে? অপশান বিটা। অপশান বি এ কী আছে দেখো, এ এর সাথে 2 মেলাতে হবে, অর্থাৎ পেশওয়াসটা হয়ে যাবে হচ্ছে তোমার পুনে। ওকে, তারপর হচ্ছে গায়কওয়াড়স, এই গায়কওয়াড়সের সাথে কোনটা হবে? বরোদা। ওকে, আর এই ভোসলেস সাথে হবে তোমার হচ্ছে নাগপুর। আর হোলকার্সের সাথে হবে হচ্ছে ইন্দোর। ক্লিয়ার হলো বিষয়টা? এটা কোন অপশানে মিলছে? অপশান বিতে, তাই জন্য অপশান বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো ম্যাচ করতে দেওয়া প্রশ্ন, এগুলো তোমাদের সিডিএস এনডিএস এগুলোতে প্রশ্ন কিন্তু এসে থাকে এখান থেকে, তাই মোস্ট ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 3 নম্বর। শিবাজির মুকুট পরিধান করেন, অর্থাৎ মুকুট পরিধান কথার অর্থ যা, রাজ্যাভিষেকের কথার অর্থ তাই। একটু আগেই তোমাদের আমি বললাম যে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে, তারই প্রশ্ন হচ্ছে এইটা যে মুকুট পরিধান করেন কবে। সালগুলো দিয়েছে 1664, 1666, 1670 নাকি 1674। রাইট অ্যান্সার হবে 1674-এ। ওকে, এটা কিন্তু মনে রাখবে। রায়গড়ের দুর্গে শিবাজি রাজ্যাভিষেক বা মুকুট পরিধান হয়েছিল। তিনি ছত্রপতি এবং গ্রহব্রাহ্মণ প্রতিপালক উপাধি কিন্তু ধারণ করেছিলেন এই যখন রাজ্যাভিষেক হয়। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর। শিবাজির মৃত্যুবরণ হয় কত সালে? তাহলে লুসিয়েন্টে যে প্রশ্নগুলো কীরকম ধরনের আছে তোমরা বুঝতে পারছো, এবং খুব ইম্পর্টেন্ট, এগুলো রিপিটেডলি এক্সামে কিন্তু আসতে থাকছে এই প্রশ্নগুলো, তাই মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের যে এক্সট্রা ইনফরমেশানগুলো যেগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো নোট করবে, দেখবে সেইগুলো যদি তোমরা করে থাকো তোমরা কিন্তু অনেক প্রশ্নই, তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু এক্সামে করতে পারবে। ওকে, দেখো এই প্রশ্নটা তোমাদের একটু আগেই বললাম, শিবাজির মৃত্যুবরণ করেন কত সালে, এটা বলো। 1680-তে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই 1680-তে তিনি লাস্ট হচ্ছে কর্ণাটক জয় করেছিলেন শিবাজি, এটাও মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। ঔরঙ্গজেব শিবাজিকে পরাজিত করতে ব্যর্থ হন, তার কারণ কি? একটু আগে আমরা ডিটেলসে জেনেছি ঔরঙ্গজেব কাকে নিযুক্ত করেছিল শিবাজিকে দমন করার জন্য, তাই তো? তাহলে আমরা সেটা সম্পর্কে আর বলছি না, একটু আগে তোমাদের বললাম। এবার এখানে প্রশ্ন করছে ঔরঙ্গজেব শিবাজিকে পরাজিত করতে ব্যর্থ হয়েছিল, তার কারণটা কি ছিল? 4টে অপশান তোমাদের দিয়েছে। মুঘল সেনাবাহিনী নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলেন বলে, মারাঠারা গরিলা যুদ্ধে পারদর্শী ছিল বলে, মুঘলদের কোনো নৌবাহিনী ছিল না বলে, মুঘল সেনাপতিরা ছিলেন বিশ্বাসঘাতক। তাহলে 4টে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে অপশান বি এ যেটা আছে, মারাঠারা গরিলা যুদ্ধে পারদর্শী ছিল বলে ঔরঙ্গজেব শিবাজিকে পরাজিত করতে পারেননি। ঔরঙ্গজেব হচ্ছে শিবাজিকে দমন করার জন্য অনেকবার চেষ্টা করেছে। একবার 1663-তে তিনি শায়েস্তা খাঁকে নিযুক্ত করেছিল, সেখানে কিছু লাভ হয়ে ওঠেনি, ঔরঙ্গজেব হেরে গিয়েছিল, তারা শায়েস্তা খাঁ পালিয়ে গিয়েছিল, কোনোক্রমে পালিয়ে বেঁচেছিল। এদিকে কিছুই করতে পারেনি শায়েস্তা খাঁ, উল্টে ঘুরে শায়েস্তা খাঁ পালিয়ে বেঁচেছিল হচ্ছে শিবাজির হাত থেকে বাঁচার জন্য। এর পরবর্তীতে আবার 1665-তে ঔরঙ্গজেব আবার একজনকে নিযুক্ত করেন, কাকে? অম্বরের রাজা জয় সিং এবং দিল্লির খাঁকে নিযুক্ত করেছিলেন একে দমন করার জন্য শিবাজিকে। তাহলে ঔরঙ্গজেব দুবার দুজনকে হচ্ছে নিযুক্ত করলো, একবার হচ্ছে শায়েস্তা খাঁকে আর একবার হচ্ছে অম্বরের রাজা জয়সিংহ ও দিল্লির খাঁকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর। নিম্নলিখিত পেশোয়াদের মধ্যে কে নানা সাহেব নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট, নানা সাহেব নামে পরিচিত কে? ওকে, পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব। বারবার এক্সামে প্রশ্ন আছে। 4টে অপশান দিয়েছে, বালাজি বিশ্বনাথ, বাজিরাও, বাজিরাও না প্রথম মাধবরাও। তাহলে রাইট আনসার কি হবে?
বালাজি বাজিরাও কোন অপশানে আছে? অপশান সি আছে, এটা হবে রাইট অ্যান্সার। বালাজি বাজিরাও ছিল হচ্ছে নানা সাহেব নামে পরিচিত। এবার তোমাদের জানতে হবে বালাজি বাজিরাওটা কে। বালাজি বাজিরাও একটু আগে শুরুতেই তোমাদের বলেছিলাম যে পেশোয়া গোষ্ঠীর রাজা ছিল এই বালাজি বাজিরাও। এই যে তৃতীয় রাজা ছিল পেশোয়া গোষ্ঠীর মধ্যে বালাজি বাজিরাও, যিনি 1740 থেকে 1761 পর্যন্ত রাজত্ব করেছেন এই বালাজি বাজিরাও। তার পিতার মৃত্যুর পর 20 বছর বয়সে পেশোয়া পদে নিযুক্ত হন এই বালাজি বাজিরাও। তাহলে এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে বালাজি বাজিরাও থেকে? একটা জিনিস আসতে পারে যে হিন্দু পাতশাহী যেটা প্রতিষ্ঠা করেছিল প্রথম বাজিরাও, সেই হিন্দু পাতশাহীটা থেকে বেরিয়ে এসেছিল, অর্থাৎ বিচ্যুতি হয়েছিলেন হচ্ছেন বালাজি বাজিরাও। এখান থেকে প্রশ্ন আছে, এই হিন্দু পাতশাহীটা তৈরি করেছিলেন প্রথম বাজিরাও, সেই নীতিটা থেকে বেরিয়ে এসেছিল কে প্রথম? এই হচ্ছে বালাজি বাজিরাও। আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, এই বালাজি বাজিরাওয়ের সময়তে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, যেখান থেকে এক্সামে প্রশ্ন আসে। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। এই 1761 সালটাই কিন্তু রাজত্ব চলছে তখনকার বালাজি বাজিরাওয়ের। ওকে, কত থেকে? 1740 থেকে 1761 পর্যন্ত রাজত্ব করেছে বালাজি বাজিরাও। আর এই 1761তেই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এই পানিপথের তৃতীয় যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? মারাঠা বাহিনীর সাথে হয়েছিল। এই পানিপথের তৃতীয় যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিল মারাঠাদের মধ্য থেকে? বিশ্বাস রাও আর হচ্ছে সদাশিব রাও। এনারা দুজনে মারাঠাদের মধ্য থেকে নেতৃত্ব দিয়ে যুদ্ধটা করেছিল। কার সাথে করেছিল? আহম্মদ শাহ আবদালি। আহম্মদ শাহ আবদালির সাথে এই যুদ্ধটা হয়েছিল। তাহলে জিতেছিল কে? জিতেছিল হচ্ছে আহম্মদ শাহ আবদালি। এই সদাশিব রাও আর বিশ্বাস রাও সহ মারাঠা সেনাপ্রধান হচ্ছে পুরোটা নিহত হয়ে গিয়েছিল। আর এই পানিপথের তৃতীয় যুদ্ধের পরাজয়ের খবর শুনে 1761 খ্রিস্টাব্দে এই বালাজি বাজিরাও হচ্ছে মৃত্যুবরণ করেন, বুঝলে, মারা যান। এটাও কিন্তু জেনে রাখবে। তাই এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা নোট করবে, এখান থেকে এক্সামে কিন্তু প্রশ্ন আসে। আর একটা দেখো, এই যে বালাজি বিশ্বনাথ আছে না, ইনি হচ্ছেন তোমার পেশোয়া গোষ্ঠীর প্রথম রাজা ছিলেন হচ্ছে বালাজি বিশ্বনাথ। মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে শুরুতে বলেছিলাম না, শেষ মারাঠা শাসক যে সাহু বলে একজন ছিল, এই সাহুর সময় থেকেই পেশোয়াদের প্রাধান্য কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আর সেই সময় থেকেই বালাজি বিশ্বনাথ সেই সিংহাসন দখল করে নেয় সাহুর কাছ থেকে, পেশোয়া পদে বহাল হয়ে যান বালাজি বিশ্বনাথ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু জেনে রাখবে। ওকে, আর শম্ভুজির পরে যদি বলো যে মারাঠা সাম্রাজ্যের সুদক্ষ শাসককে, তাহলে কিন্তু বলতে হবে বালাজি বিশ্বনাথই ছিল হচ্ছে তোমার সুদক্ষ শাসক। কার পরে? শম্ভুজির পর। শিবাজি প্রথম বসছে, শিবাজির পরে বসে শম্ভুজি। আর তারপরে যারা তিনজন শাসক ছিল তারা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির। ওকে, শম্ভুজির পরে যদি বলে যে প্রধান শাসক বা শ্রেষ্ঠ শাসক কাকে বলা যেতে পারে, এই বালাজি বিশ্বনাথকেই বলতে হবে। এটাও কিন্তু এক্সামে তোমাদের প্রশ্ন আসা প্রশ্ন। ওকে, ইউপিএসসিতে তোমাদের আইএএসে প্রশ্নটা এসেছিল 2000 সালে, যে শম্ভুজির পরে মারাঠা সাম্রাজ্যের সুদক্ষ শাসক কে? অপশানে কিন্তু বালাজি বিশ্বনাথ ছিল, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। তাহলে এরকম ডব্লিউবিসিএস বা ইউপিএসসি পরীক্ষাগুলোতে এরকম ধরনের প্রশ্ন আসে। তাই ইনফরমেশান তোমাদের যেগুলো দিচ্ছি অবশ্যই তোমাদের এক্সাম রিলেটেড। ওকে, এইগুলো অবশ্যই তোমরা নোট করবে। ক্লিয়ার হলো? চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 7 নম্বর। দেখো, একটু আগে তোমাদের বলছিলাম যেটা, যে শিবাজির যে অষ্টপ্রধান ছিল, সেই অষ্টপ্রধান ছিল যার সরকারি পরিষদ। কার সরকারি পরিষদ? এটা সকলেই বুঝতে হবে, শিবাজির। কোন অপশান আছে দেখো? এটা অপশান ডি এ আছে। শিবাজির হচ্ছে অষ্টপ্রধান ছিল সরকারি পরিষদ। যে 8টা যে প্রধান ছিল সেটাকে বলা হয় অষ্টপরিষদ, এটা শিবাজি হবে রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল অষ্টপ্রধান। এবার আমরা দেখে নেব অষ্টপ্রধান সম্পর্কে। শিবাজি যে অষ্টপ্রধান ছিল, 8টা মন্ত্রী, তার সম্পর্কে একটু জেনে নেব। কেন জানবো? এটা জানার গুরুত্বটা কি? তার কারণ এখান থেকে এক্সামে প্রশ্ন আসছে, আগেও এসেছে, বর্তমানেও প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আসছে। সব থেকে বেশি আসছে এইটা থেকে, প্রথমটা থেকে। নানাভাবে প্রশ্ন আসছে। পেশোয়া কথার অর্থ কী? পেশোয়া কথার অর্থ হচ্ছে মুখ্য প্রধানকে বলা হয় পেশোয়া, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে থাকতো, 8টা মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী যে থাকতো তাকে বলা হতো পেশোয়া। পেশোয়া ছিল অষ্টপ্রধান মন্ত্রীদের মধ্যে প্রধান, এটা জেনে রাখবে। ওকে, তারপর আসছে আমাত্য। আমাত্য বা হচ্ছে মুজমদার, যেটাকে কি বলা হতো, রাজস্ব বা অর্থমন্ত্রী যে ছিল শিবাজির মন্ত্রী পরিষদের মধ্যে, তাকে বলা হতো আমত্য বা মুজমদার। এবার দেখো, সরি নৌবত তাকে বলা হতো সেনাপতির সামরিক বিভাগের যে ভারপ্রাপ্ত ছিল তাকে বলা হতো সরি নৌবত। গৃহমন্ত্রী যে ছিল, রাজ্যের সকল বিবরণ লিপিবদ্ধকারী করত গৃহমন্ত্রী, তাকে বলা হতো ওয়াকিয়ান বিস। ওকে, নেক্সট হচ্ছে তোমার সরকারি চিঠিপত্র প্রেরণে ভারপ্রাপ্ত মন্ত্রী যে ছিল তাকে বলা হতো সচিব বা সরনাবিস। ওকে, এই শিবাজির অষ্টমন্ত্রীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে বলা হতো সুমন্ত বা দবির, এটা এক্সামে খুবই আসে। আর প্রধান বিচারককে বলা হতো ন্যায়াধীশ। আর পণ্ডিতারাও ও ধর্মাধ্যক্ষ কাকে বলা হতো? রাজার ধর্মীয় পরামর্শদাতা যে ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, শিবাজির অষ্টপ্রধান যে ছিল 8জন মন্ত্রী, তার মধ্যে রাজার ধর্মীয় পরামর্শদাতা যে ছিলেন তাকে বলা হতো পণ্ডিত রাও বা ধর্মাধ্যক্ষ।
এখানে আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন দেবো, রাজারাম বলে যে মারাঠা সাম্রাজ্যের যে রাজা একজন ছিলেন, সেই রাজারাম প্রতিনিধি বলে একটা হচ্ছে তোমার পদ স্থাপন করেছিলেন, নবম পদ, সেটা নবম সৃষ্টি করেছেন, কিন্তু অষ্টপ্রধান বলা হয়, এটাকে কখনোই নবম প্রধান বলা হয় না। ওকে, কেন বলা হয় না? এই প্রতিনিধি যে পদটা গঠন করেছিলেন রাজারাম, এই পদটা কোনো ভ্যালু পরবর্তীকালে থাকেনি। ওকে, এই অষ্টপ্রধানের ভ্যালুটাই ছিল, তাই জন্য একে অষ্টপ্রধানই বলা হতো। ওকে, তাহলে শিবাজির যে 8জন মন্ত্রী ছিল তাকে বলা হতো কি? অষ্টপ্রধান। তাহলে অষ্টপ্রধান কি কি জিনিসটা জানা গেল, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এগুলো তোমাদের লুসিয়েন্টের বইয়ে অবজেক্টিভে নেই, তোমাদের ডেসক্রিপটিভে পাবে, তোমাদের আমি বাংলায় সেগুলো আমি করাচ্ছি। ওকে, পরবর্তীতে দেখো আর একটা প্রশ্ন দিয়েছে। দেখো এই প্রশ্নগুলো এসে থাকে একটু হায়ার লেভেলের এক্সামগুলোতে। একদিকে তোমার অ্যাসারশন অর্থাৎ দাবি, একটা হচ্ছে রিজন বা কারণটা তোমাদের দেখায়, সেই অনুযায়ী তোমাদের কোড দেয়, দিয়ে আনসার করতে হয়। দেখো দাবিটা কি করছে, শিবাজি দিল্লিতে মারাঠা শাসন প্রতিষ্ঠার লক্ষ্য ছিল, আর কারণটা দেখাচ্ছে শিবাজি মুঘলদের বিরুদ্ধে মারাঠা প্রতিরোধের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। দিয়ে এবার তোমাদের অপশান দিচ্ছে, বলছে এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে কারণটা নাকি দাবিটার সঠিক ব্যাখ্যা। শিবাজি দিল্লিতে মারাঠা শাসন প্রতিষ্ঠার যে লক্ষ্যটা করেছিল, সেটা নাকি শিবাজি মুঘলদের বিরুদ্ধে মারাঠা প্রতিরোধের নেতৃত্ব গ্রহণ করেছিল। এরকম করে দ্বিতীয় অপশানটা কি বলছে, এ এবং আর উভয়ই সত্য কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে এর মধ্যে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে অপশান ডি। অপশান ডি কি আছে? এ মিথ্যা, অর্থাৎ শিবাজি দিল্লিতে মারাঠা শাসন প্রতিষ্ঠার যে লক্ষ্য করেছিল এটা কখনোই ঠিক নয়। ঠিক কোনটা? এইটা, শিবাজি মুঘলদের বিরুদ্ধে মারাঠা প্রতিরোধের নেতৃত্ব গ্রহণ করেছিল, মুঘলদের বিরুদ্ধে মারাঠা প্রতিরোধ করার যে নেতৃত্ব সেটা গ্রহণ করেছিল, কিন্তু দিল্লিতে তিনি শাসন প্রতিষ্ঠা করবে এইটা তার লক্ষ্যটা ছিল না। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নটা রাইট আনসার হয়ে যাবে অপশান ডি। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 9 নম্বর। মধ্যযুগীয় ভারতে শিবাজি রাজত্বকালে চিটনিস নামক কর্মকর্তার ভূমিকা ছিল কি? 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? অপশান ডি। রাজাকে তার চিঠিপত্র যে সহায়তা করত, রাজাকে যে চিঠিপত্র দিত, তাকে বলা হতো হচ্ছে চিটনিস নামক কর্মকর্তা। ওকে, এটা হচ্ছে রাইট আনসার হবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী প্রশ্নে চলে যাব 10 নম্বর। দেখো এখানেও একটা দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন তোমাদের দিয়েছে। দাবিতে কি বলছে? ব্রিটিশরা মারাঠাদের পরাজিত করে, এটা দাবি করছে। কারণটা কি দেখাচ্ছে? মারাঠা রাজ্যের সংঘবদ্ধ প্রকৃতি মারাঠা সর্দারদের প্রায় স্বায়ত্তশাসিত করে তুলেছিল। দিয়ে এবার তোমাদের এই সেম কোড তোমাদের দিচ্ছে, দিয়ে বলছে কোনটা রাইট আনসার হবে। এটা রাইট আনসার হবে অপশান এ, যেটা আছে কি না, এ এবং আর উভয়ই সত্য। ব্রিটিশরা মারাঠাদের পরাজিত করেছিল, অবশ্যই করেছিল। মারাঠা রাজ্যের সংঘবদ্ধ প্রকৃতি মারাঠা সর্দারদের প্রায় স্বায়ত্তশাসিত করে তুলেছিল, এটাও সত্য। তাই এটা হয়ে যাবে রাইট আনসার অপশান এ। এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, এগুলো ইউপিএসসির প্রশ্ন, তোমাদের এগুলো ইউপিএসসিতে এসে থাকে সচরাচর, তাই তোমাদের এগুলো জানতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 11 নম্বর। বেসিনের চুক্তি, দেখো কত সালে হয়েছিল সেটাও দেওয়া আছে প্রশ্নেতে। 1802 হয়েছিল বেসিনের চুক্তি। এই বেসিনের চুক্তি পেশোয়া কর্তৃক ব্রিটিশদের সাথে স্বাক্ষরিত করেছিলেন কে? দ্বিতীয় বাজিরাও, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও নাকি মাধবরাও? রাইট আনসার হবে দ্বিতীয় বাজিরাওয়ের সাথে এই বেসিনের চুক্তিটা হয়েছিল। কোন অপশানে আছে? দেখো অপশান এতে আছে দ্বিতীয় বাজিরাও, বাজিরাও 2। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এবার আমাদের জানতে হবে দ্বিতীয় বাজিরাও সম্পর্কে একটু ইনফরমেশন। এই দ্বিতীয় বাজিরাও কে ছিল? শেষতম পেশোয়া রাজা ছিলেন দ্বিতীয় বাজিরাও। পেশোয়াদের যে শেষ রাজা তিনি হচ্ছেন দ্বিতীয় বাজিরাও, এই নামটা তোমরা জানবে। এবার দেখো 1802 যে বেসিনের চুক্তিটা হচ্ছে ব্রিটিশদের সাথে দ্বিতীয় বাজিরাও, এটা তো হলো, এবং ইংরেজদের অপমানজনক অধীনতামূলক যে মিত্রতা নীতি মেনে নিতে অস্বীকার করে এই দ্বিতীয় বাজিরাও। ওকে, এর ফলে দ্বিতীয় মারাঠা যুদ্ধের সূচনা হয়। তাহলে দ্বিতীয় বাজিরাওয়ের সময় কিন্তু তোমার দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধটা হয়েছিল। কেন হয়েছিল বোঝা গেল, নাকি না ইংরেজদের যে অপমানজনক অধীনতামূলক যে মিত্রতার নীতিটা সেটা গ্রহণ করতে অস্বীকার করেছিল দ্বিতীয় বাজিরাও, আর এর ফলেই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধটা হয়। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধটা কত সাল থেকে শুরু হয়েছিল? 1803 থেকে 1805 পর্যন্ত তোমার হচ্ছে এই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধটা চলেছিল, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। ওকে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, কেন হয়েছিল সেটা বলে দিলাম। এই যুদ্ধে মারাঠারা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। এই দ্বিতীয় বাজিরাও সম্পর্কে ইনফরমেশনটা জানবে। এছাড়া দ্বিতীয় বাজিরাওয়ের সময় অনেকগুলো সন্ধি এবং চুক্তি হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল 1817-তে। পুনা চুক্তিটা কত সালে হয়েছিল? 1817-তে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের অপমানজনক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে তিনি ইংরেজদের বেতনভোগী কর্মচারীতে পরিণত হন এবং পেশোয়া পদের অবলুপ্তি ঘটে। এটা কিন্তু জেনে রাখবে দ্বিতীয় বাজিরাওয়ের সময়তেই হয়েছিল এই পুনা চুক্তিটা।
আর তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধটাও কিন্তু এই দ্বিতীয় বাজিরাওয়ের সময়তেই হয়েছিল। সেটা হচ্ছে 1817 থেকে তোমার হচ্ছে শুরু হয়েছিল, 1818 পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধটা। ওকে, এখানে আর একটা প্রশ্ন এক্সামে বারবার আসে, যখন দ্বিতীয় বাজিরাও রাজত্ব করছে পেশোয়া পদে, তখন সেই সময় সমসাময়িক মুঘল রাজা রাজত্ব করছে দিল্লিতে, তখন কে দিল্লিতে শাসন করছে সেটা বলতে হবে। কে করছে বলো তো? যখন দ্বিতীয় বাজিরাও হচ্ছে রাজত্ব করছে পেশোয়া পদে, তখন সমসাময়িক মুঘল শাসক ছিলেন দ্বিতীয় শাহ আলম এবং দ্বিতীয় আকবর। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে, এটা কিন্তু মনে রাখবে। প্রত্যেকটা পেশোয়া যতগুলো রাজা আছে সেই সময়ের সমসাময়িক যে মুঘল শাসক আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তার মধ্যে যেটা বারবার এক্সামে প্রশ্ন আসে, দ্বিতীয় বাজিরাওয়ের সমসাময়িক কে মুঘল সম্রাট ছিলেন? দ্বিতীয় শাহ আলম এবং দ্বিতীয় আকবর। এবার আরেকটা কথা বলে রাখি এই রিলেটেড, শিবাজির সময় সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন বলতো? শাহজাহান বা ঔরঙ্গজেব। এনারা দুজনে ছিলেন শিবাজির সমসাময়িক হচ্ছে মুঘল সম্রাট। এই দুটো জেনে রাখো, প্রত্যেকটারই সমসাময়িক ছিল, প্রত্যেকটা থেকে এক্সামে প্রশ্ন খুব একটা আসে না। ওকে, তোমাদের আসে শিবাজিটা আর দ্বিতীয় বাজিরাওটা, তো এই দুটো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এবার এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম বাজিরাওটা। এই প্রথম বাজিরাওটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনি একজন পেশোয়া গোষ্ঠীর রাজা ছিলেন, হিন্দু পাতশাহীর প্রতিষ্ঠা করেছিলেন এই প্রথম বাজিরাও। এটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। ওকে, হিন্দু পাতশাহী আদর্শ অনুসরণ কে করেছিলেন? প্রথম বাজিরাও। ওকে, এটা কিন্তু জানবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 12 নম্বর, 1776 সালে কার মধ্যে পুরন্দর সন্ধি হয়েছিল? দেখো, পুরন্দর সন্ধি কার মধ্যে হয়েছিল এবং কত সালে সেটা দেয়াই আছে। 1776 সালে হয়েছিল, কার মধ্যে হয়েছিল বলতে হবে। এটা সকলেই আনসার করতে পারবে। এবার এটা হচ্ছে তোমার মারাঠা এবং ইংরেজদের মধ্যে পুরন্দর চুক্তি হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 13 নম্বর হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে শেষ পর্যন্ত মারাঠা পেশোয়াকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছিলেন এবং তার অঞ্চলগুলি দখল করেছিলেন, তাকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দিয়েছিলেন? এটা বলতে হবে কে, ওয়েলেসলি, কর্নওয়ালিস, ডালহৌসি নাকি হেস্টিং? তাহলে এই চারজনের মধ্যে কে শেষ পর্যন্ত মারাঠা পেশোয়াকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছিলেন? এটা হবে রাইট আনসার হেস্টিংস। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর, লুসিয়েন্টে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কার মধ্যে? হেমু আকবর, হুমায়ুন শের শাহ, মারাঠা ও আহমদ শাহ আবদালি, নাদির শাহ নাকি মুঘল? একটু আগে তোমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে বলছিলাম। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। কার মধ্যে হয়েছে? মারাঠা এবং আহমদ শাহ আবদালি। কোন অপশানে আছে দেখো? অপশান সি এতে আছে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো, অনেক সময় এটা মারাঠা দিয়েছে, মারাঠার সাথে আহমদ শাহ আবদালি, জিতেছিল হচ্ছে আহমদ শাহ আবদালি। অনেক সময় প্রশ্ন আসে যে মারাঠাদের মধ্যে কে ছিল, তোমাদের বলেছি, আরও একবার বলে দিচ্ছি, মারাঠাদের মধ্যে দুজন ছিল, বিশ্বাস রাও ও সদাশিব রাও। ওকে, তারা দুজনেই হচ্ছে নিহত হয়েছিল, আহমেদ শাহ আবদালি জিতে গিয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 15 নম্বর, লুসিয়েন্টের সঠিক কালানুক্রমিক ক্রমে সাজাতে হবে, অর্থাৎ তোমাদের সাল অনুযায়ী কি কি ঘটনা ঘটেছে সেই অনুযায়ী তোমাদের বলতে হবে। ছত্রপতি শাহুজি, রাজারাম, শম্ভুজি নাকি শিবাজি টু মানে দ্বিতীয় শিবাজি? এটার অনুযায়ী তোমাদের কালক্রম অনুযায়ী সাজাতে হবে। তোমাদের অপশান দিয়েছে, সেই অনুযায়ী সাজালে তোমাদের রাইট আনসার হবে অপশান ডি যেটা আছে, অর্থাৎ প্রথম হবে 1, অর্থাৎ ছত্রপতি শাহুজি হচ্ছে প্রথম ছিল, তারপর হবে হচ্ছে শম্ভুজি, তারপর হবে হচ্ছে রাজারাম, তারপর হচ্ছে শিবাজি টু সিংহাসনে বসেছিল। তাহলে এটা হচ্ছে অপশান ডি অনুযায়ী রাইট আনসার। এরকম ধরনের প্রশ্ন দেখবে এক্সামে দেখা যায়। তোমাদের এইগুলো জানতে গেলে, এই প্রশ্নগুলো করতে গেলে তোমাদের কে কার পর রাজা হয়েছে সেটা তোমাদের জানতে হবে, যেটা তোমাদের আমি প্রথমেই একদম শুরুতেই তোমাদের আমি বলে দিয়েছি পর একদম। ওখানটা যারা মুখস্থ করবে তারা এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 16 নম্বর, যে যুদ্ধে শিবাজি মুঘলদের পরাজিত করেন, মানে কোন যুদ্ধে শিবাজি মুঘলদের পরাজিত করেছিল বলতে হবে। পুরন্দর, রায়গড়, সালহার নাকি শিবনাথ? রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে অপশান সি, সালহারের যুদ্ধে শিবাজি মুঘলদের পরাজিত করেছিল। এটা কিন্তু জেনে রাখবে। এবার প্রশ্ন আসতে পারে, এবার বলতে পারো যে সালহার যুদ্ধটা তাহলে স্যার কত সালে হয়েছিল? এটাও তাহলে জেনে রাখবে, 1672 হয়েছিল তোমার সালহার যুদ্ধটা। কত? 1672। ওকে, ফেব্রুয়ারিতে সংগঠিত হয়েছিল এই সালহারের যুদ্ধ, মারাঠা এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। ওকে, মারাঠার মধ্যে লড়েছিল হচ্ছে তোমার শিবাজি। নাসিক জেলার সালহারের দুর্গের কাছে এই যুদ্ধটা হয়েছিল, এটাও কিন্তু জেনে রাখবে। মারাঠাদের যেখানে জয় হয়েছিল, শিবাজির জয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 17 নম্বর, নিম্নলিখিত মারাঠা মহিলাদের মধ্যে কে 1700 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব হয়েছিল? ভালো করে প্রশ্নটা দেখবে। এই চারটে অপশান দিয়েছে, অহল্যাবাই, মুক্তাবাই, তারাবাই নাকি রুক্মিণীবাই। এই চারজনের মধ্যে কোন মহিলা 1700 খ্রিস্টাব্দ থেকে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে? এটা কে, কোন মারাঠা? এটা হচ্ছে তার নাম হচ্ছে তারাবাই।
অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ইনি একজন মারাঠা মহিলা তারাবাই। ইনি হচ্ছে 1700 খ্রিস্টাব্দ থেকে লাগাতার হচ্ছে মুঘলদের সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তা লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো, এক্সামে প্রশ্ন আসে। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ারটা করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 18 নম্বর, মারাঠা চাণক্য নীতি কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। মারাঠা চাণক্য নীতি কাকে বলা হয়? বালাজি বিশ্বনাথ, নানা ফডনাভিস, মহাদজি সিন্ধিয়া নাকি দ্বিতীয় বাজিরাও? রাইট আনসার কি হবে? মারাঠা চাণক্য নীতি কাকে বলা হয়? নানা ফডনবিসকে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এই নানা ফডনবিস কে ছিলেন? এই নানা ফডনবিস ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী এবং রাষ্ট্রনায়ক বলতে পারো। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। তিনি 1800 সালে হচ্ছে তিনি মারা যান নানা ফডনবিস। আরেকটা প্রশ্ন জেনে রাখবে, এক্সামে প্রশ্ন আছে যে মারাঠা ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? মারাঠা ম্যাকিয়াভেলি বলা হয় এই নানা ফডনবিসকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দুপদ পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? দেখো তোমাদের শুরুর সময় বর্ণনা করছিলাম হিন্দুপাদ পাতশাহী থেকে দেখবে প্রশ্ন থাকবে। দেখো আছে হিন্দুপাদ পাতশাহী, এই পদটা গ্রহণ করেছিল কে? এটা পদ হবে না, এটা পাদ হবে। ওকে, হিন্দুপাদ পাতশাহী আদর্শ অনুসরণ করেছিলেন কে? এটা রাইট আনসার কি হবে বলো? এটা রাইট আনসার হবে প্রথম বাজিরাও। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, এনার রাজত্বকালটা মনে রাখবে 1720 থেকে 1740 পর্যন্ত প্রথম বাজিরাও হচ্ছে রাজত্ব করেছিল। তিনি প্রথম হচ্ছে এই হিন্দুপাদ পাতশাহীর পথটা, আদর্শ পথটা অনুসরণ করেছিলেন। এবার প্রশ্ন আসছে যে হিন্দুপাদ পাতশাহীটা কি? এটা একটা অখণ্ড হিন্দু সাম্রাজ্য গঠন করার নীতি। ওকে, হিন্দুপাদ পাতশাহীটা, এটাও জেনে রাখবে। ওকে, এই প্রথম বাজিরাও সম্পর্কে আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখবে। 1728 খ্রিস্টাব্দে রাজ্যের প্রশাসনিক রাজধানী যে সাতারা বলে যেটা ছিল সেখান থেকে স্থানান্তরিত করে পুনেতে স্থাপন করা হয়েছিল। কে করেছিল? প্রথম বাজিরাও করেছিল। সাতারা থেকে নিয়ে যে কোথায় করলো? পুনেতে রাজধানী স্থাপন করলো। ওকে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 20 নম্বর, নিচের কে সম্ভাজির পর মারাঠা প্রশাসনকে সুবিন্যস্ত করেছিল? সম্ভাজি বা শম্ভুজির পর মারাঠা প্রশাসনকে সুবিন্যস্ত করেছিল কে? রাজারাম, বালাজি বিশ্বনাথ, গঙ্গাবাই নাকি নানাজি দেশমুখ? রাইট অ্যান্সার কি হবে? রাজারাম। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথমেই আমি শুরুতেই তোমাদের এই চারটা দিয়ে দিয়েছিলাম যে কে কার পর রাজা হয়েছিল। প্রথম যখন শিবাজি বসছে, শিবাজির পর কে বসছে? শম্ভুজি বসছে। ওকে, শম্ভুজির পর কে বসছে? রাজারাম বসছে। তারপর দ্বিতীয় শিবাজি বসছে, তারপর শাহু বসছে। ওকে, তো এইটা কিন্তু তোমরা জেনে রাখবে। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 21 নম্বর, এখানেও দেখো একটা দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন তোমাদের দিয়েছে। দাবিটা বলছে মুঘল সাম্রাজ্যের পতনের পর মারাঠারা ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল, এটা দাবি করছে। দিয়ে কারণটা দেখাচ্ছে মারাঠারাই প্রথম ঐক্যবদ্ধ জাতির একটি সুস্পষ্ট ধারণা পোষণ করে। দিয়ে আবার তোমাদের কোড দিয়েছে, দিয়ে বলতে হবে কোনটা রাইট আনসার। এটা অপশান এ হয়ে যাবে রাইট আনসার। অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ এই যে কারণটা দেখাচ্ছে মারাঠারাই প্রথম ঐক্যবদ্ধ জাতির একটি সুস্পষ্ট ধারণা পোষণ করে, এটাই এর দাবি যে মুঘল সাম্রাজ্য পতনের পর মারাঠারা ভারতের শক্তিশালী দেশীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। এটা সঠিক, তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালি আক্রমণ ও যুদ্ধ করার তাৎক্ষণিক কারণ কি ছিল? অর্থাৎ পানিপথের যে তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761-তে, কার সময়? বালাজি বাজিরাওয়ের রাজত্বকালে। এই বালাজি বাজিরাওয়ের রাজত্বকালে পানিপথে যে তৃতীয় যুদ্ধটা হচ্ছে, আহমেদ শাহ আবদালি তো করছে, তা সেখানে যুদ্ধটা করার কারণটা কি? আর যুদ্ধ আক্রমণ করার কারণ দিয়েছে চারটে, এর মধ্যে সঠিক কোনটা বলতে হবে। এর মধ্যে সঠিক হচ্ছে অপশান এতে যেটা আছে। তিনি লাহোর থেকে তার বড়লাট, অর্থাৎ বড়লাটের ইংরাজি হচ্ছে ভাইসরয়, বড়লাট তৈমুর শাহের মারাঠাদের বিতাড়নের প্রতিশোধ নিতে চেয়েছে। এই জন্য হচ্ছে আহমেদ শাহ আবদালি এই পানিপথে তৃতীয় যুদ্ধটা করেছিল। তাহলে ক্লিয়ার হলো তোমাদের মারাঠা সাম্রাজ্যটা। এই মারাঠা রাজ্য থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের এসেই থাকে। তোমাদের অনেকগুলো ইনফরমেশান দিলাম এক্সট্রা, সেগুলো অবশ্যই নোট করবে এই প্রশ্নের সাথে সাথে, যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। তাহলে আজকে মারাঠা সাম্রাজ্যটা তোমাদের এই কটাই প্রশ্ন ছিল লুসিয়েন্টে, এবং সাথে তোমাদের এক্সট্রা ইনফরমেশানগুলো দিয়ে একদম সম্পূর্ণ করলাম ক্লাসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো এবং শেয়ার করে দিতে ভুলো না, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।